আপনাদের সবাইকে স্বাগতম নিজের কিছু কথা পেইজে। এখানে অনেক ধরনের গল্প দেয়া হবে যা আপনাদের পছন্দ হবে বলে মনে করছি। আজকে আপনারা শুনবেন মুখোশের আড়ালে চলেন। তাহলে শুরু করি। গ্রামের উচ্চ বিদ্যালয়ের সকালটা ছিল একেবারে স্বাভাবিক। ছেলেমেয়েরা হইচই করে মাঠে ঢুকছে, ঘণ্টা বাজতেই শিক্ষকরা ক্লাসে গেলেন। কিন্তু দুপুর নাগাদ খবর ছড়িয়ে পড়ল, নবম শ্রেণীর ছাত্রী শিউলি নিখোঁজ। প্রথমে কেউ পাত্তা দেয়নি, ভাবল হয়তো সে ক্লাস ফাঁকি দিয়েছে। কিন্তু শিউলির মা দৌড়ে এসে স্কুলের অফিসে কাঁদতে কাঁদতে ঢুকে পড়লেন। শিউলির মা, স্যার, আমার মেয়ে তো সকালে স্কুলেই এসেছিল, তারপর থেকে আর বাড়ি ফেরেনি। কোথায় আমার মেয়ে? প্রধান শিক্ষক হতবাক হয়ে তাকিয়ে রইলেন। প্রধান শিক্ষক, কি বলছেন? আমি তো ভেবেছিলাম হয়তো অসুস্থ হয়ে আসেনি। কথাটা শুনে মায়ের বুকের ভেতর কেঁপে উঠল। আশেপাশের শিক্ষকরা অস্বস্তিতে একে অপরের দিকে তাকাতে লাগলেন। শিউলির বেঞ্চে গিয়ে দেখা গেল, তার ব্যাগ পড়ে আছে, খাতা কলম ছড়ানো, যেন হঠাৎ করেই সে কোথাও চলে গেছে। এক মুহূর্তেই স্কুলে ভয় আর কৌতূহল ছড়িয়ে পড়ল। শিউলির খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ জড়ো হলো স্কুলে। কে কোথায় গেল, কে কি বলল, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। তখনই কেউ একজন বলল, একজন অভিভাবক, এই রহস্য যদি কেউ ভেদ করতে পারে, সেটা হলো আরিফ। আরিফ গ্রামেরই ছেলে, বয়সে তরুণ, ইন্টারমিডিয়েট পড়ছে, কিন্তু মাথা খুব তীক্ষ্ণ। ছোটখাটো চুরি, হারানো জিনিস, এসবের রহস্য সে আগেও সমাধান করেছে। প্রধান শিক্ষক প্রথমে দ্বিধায় ছিলেন, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ালো যে তিনিও আরিফকে ডেকে পাঠাতে রাজি হলেন। আরিফ স্কুলে এসে চারপাশে তাকিয়ে রইল। আরিফ শান্ত গলায়, শিউলির ব্যাগ কোথায়? ব্যাগটা বেঞ্চের নিচ থেকে দেখানো হলো। খাতা এলোমেলো, কলম ছড়িয়ে আছে। আরিফ ব্যাগটা পরীক্ষা করে বলল, আরিফ, এটা দেখেই বোঝা যাচ্ছে সে নিজে স্বাভাবিকভাবে যায়নি। কাউকে না কাউকে ওকে জোর করে নিয়ে যেতে হয়েছে। প্রধান শিক্ষক গম্ভীর হয়ে বললেন, প্রধান শিক্ষক, তাহলে এখন থেকে কি করবে তুমি? আরিফ, প্রথমেই আমি খুঁজে বের করব কারা শিউলির কাছে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিল। সেখান থেকেই রহস্যের সূত্র মিলবে। লোকজন চুপ করে তাকিয়ে থাকল তরুণ ছেলেটির দিকে। সেই মুহূর্তেই গ্রামের মানুষ বুঝে গেল, আসল খেলা শুরু হতে যাচ্ছে। আরিফ চারদিকে খোঁজ নিতে শুরু করল। কারো চোখে ভয়, কারো চোখে অস্বস্তি। প্রথমে সে শিউলির সহপাঠীদের জিজ্ঞেস করল, আরিফ, শিউলি কার সঙ্গে বেশি ঝগড়া করত বা কার সঙ্গে মেশার সময় অস্বাভাবিক লাগত? কিছুক্ষণ চুপ থাকার পর এক মেয়ে ফিসফিস করে বলল, সহপাঠী তানভীরের সঙ্গে প্রায়ই ঝগড়া করত ও। তানভীর ওকে বারবার বিরক্ত করত। নোটবুকে নাম লিখল আরিফ। তারপর সে শিক্ষকদের ঘরে গেল। গণিতের শিক্ষক রশিদ সাহেবকে দেখে তার মনে হল, তিনি অস্থিরভাবে বসে আছেন। আরিফ, স্যার, শিউলির পড়াশোনার অবস্থা কেমন? রশিদ স্যার, রাগী ভঙ্গিতে, মেয়েটা পড়াশোনা করে না, বারবার বলেছি, কিন্তু শোনে না। আমিও বিরক্ত হয়ে গেছি। আরিফ তার চোখে হালকা ঘাম আর কণ্ঠে চাপা উত্তেজনা লক্ষ্য করল। দ্বিতীয় নামও লিখল। শেষে সে লাইব্রেরি গেল। করিম, সহকারী লাইব্রেরিয়ান, শান্ত মুখে বসে বই গুছাচ্ছিল। কিন্তু আরিফ ঢুকতেই সে অকারণেই চমকে উঠল। আরিফ, করিম ভাই, শিউলিকে আজ কোথাও দেখেছিলেন? করিম তোতলাতে তোতলাতে, না, মানে দেখি নাই, আমি তো বই গুছাচ্ছিলাম। করিমের অস্বাভাবিক ভঙ্গি আরিফের চোখ এড়াল না।
সে মনের ভেতর বলল, আরিফ, মনে মনে, রশিদ স্যার, করিম আর তানভীর। এই তিনজনের মধ্যে একজন বা একাধিক জানে শিউলির হদিস। সন্ধ্যার দিকে স্কুল মাঠের চারপাশ খুঁজছিল আরিফ। হঠাৎ তার চোখে পড়ল মাটিতে ভাঁজ করা একটা কাগজ। সেই কাগজ খুলে পড়তেই চোখ বড় হয়ে গেল। আজ দুপুরে পুরনো ঘাটে এসো। কাউকে কিছু বলবে না। আরিফ চারপাশে তাকালো। বাতাসে এক অদ্ভুত নীরবতা। আরিফ মনে মনে, এটা শিউলির জন্যই লেখা হয়েছিল। কেউ তাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে। কাগজটা ভালোভাবে পরীক্ষা করে সে দেখল, লেখাটা যেন তাড়াহুড়োয় করা, অক্ষরগুলো একেবারে সমান নয়, যেন কেউ নিজের হাতের লেখা আড়াল করতে চেয়েছিল। কিছুটা দূরে গিয়ে সে আরেকটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল, মাটিতে হালকা টানার দাগ। যেন কারো হাত বা পা টেনে নিয়ে যাওয়া হয়েছে। আরিফ মাথা নিচু করে সেই দাগ অনুসরণ করতে লাগল। কয়েক গজ দূরেই মাটির ওপর পড়েছিল একটা ছোট কাপড়ের টুকরো, শিউলির রুমাল। আরিফ নিচু স্বরে, ঠিকই বুঝেছিলাম। শিউলিকে কেউ পুরনো ঘাটে ডেকে এনেছিল, তারপর জোর করে নিয়ে গেছে। হাতে পাওয়া এই ক্লু তার সন্দেহ আরও গভীর করল। তিনজন সন্দেহভাজনের মধ্যে যে কারো সঙ্গে এই নোট জড়িয়ে আছে, সেটা এখন প্রায় নিশ্চিত। রাত প্রায় নেমে এসেছে। চারপাশে ঝিঝি পোকার ডাক, দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ। আরিফ একা একাই পৌঁছে গেল গ্রামের পুরনো ঘাটে। ঘাটটা বহুদিন ব্যবহার হয়নি। ভাঙা সিঁড়ি, শ্যাওলা জমে থাকা পাথর আর পাশে ঝুলে থাকা ঝোপঝাড় জায়গাটাকে আরও ভুতুড়ে করে তুলেছে। টর্চ জ্বালাতেই মাটিতে টেনে নিয়ে যাওয়ার দাগ আরও স্পষ্ট হল। আরিফ নিজেকে বলল, এখানেই কিছু একটা ঘটেছে। শিউলিকে এখানে এনেছিল নিশ্চিত। সে আস্তে আস্তে দাগ অনুসরণ করতে করতে একটা পুরনো কুঁড়ে ঘরের কাছে এসে থামল। দরজাটা ভাঙা, ভেতরটা অন্ধকার। আরিফ দরজায় কান পাতল। কোনো শব্দ নেই, কিন্তু মাটিতে পায়ের চিহ্ন স্পষ্ট, একজন প্রাপ্তবয়স্ক মানুষের। হঠাৎ পিছন থেকে বাতাস কেটে একটা শব্দ এল। সেই দ্রুত ঘুরে দাঁড়াল। টর্চের আলো ফেলতেই দেখা গেল করিম, লাইব্রেরির সহকারী, ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। আরিফ কঠিন গলায়, করিম ভাই, এই অন্ধকারে এখানে কি করছেন? করিম কেঁপে গিয়ে, না, মানে, আমি শুধু দেখতে এসেছিলাম। শুনলাম নাকি শিউলি এখানে এসেছে। আরিফ তার চোখে স্পষ্ট আতঙ্ক দেখল। আরিফ মনে মনে, করিম কিছু লুকাচ্ছে। কিন্তু কি? ঘাটের চারপাশ খুঁজতে খুঁজতে সে আরও একটা জিনিস পেল, একটা ছোট খাতা, ভেজা হলেও ভেতরে কয়েকটা লেখা স্পষ্ট। তাতে লেখা, আজ দুপুরে স্যার আমাকে ডেকেছেন। আমি ভয় পাচ্ছি। আরিফ বুকের ভেতর চাপা ধাক্কা খেল। আরিফ চুপচাপ, স্যার? কোন স্যার? পরদিন রাত। চারদিকে নীরবতা। আরিফ চুপি চুপি স্কুলে ঢুকল। তার সন্দেহ এখন সরাসরি লাইব্রেরির সহকারী করিমের ওপর। লাইব্রেরির ভেতরে আলো জ্বলছে। জানালা দিয়ে উঁকি দিতেই সে দেখল, করিম একটা পুরনো আলমারির ভেতর কিছু লুকাচ্ছে। আরিফ হঠাৎ ভেতরে ঢুকে পড়ল। আরিফ কঠিন গলায়, কি লুকাচ্ছ করিম ভাই? করিম আঁতকে উঠল। হাত থেকে পড়ে গেল একটা খাতা। আরিফ সেটা তুলে নিল। খাতার প্রথম পাতায় শিউলির লেখা, স্যার আমাকে পুরনো ঘাটে ডেকেছেন। আমি ভয় পাচ্ছি। আরিফ তাকিয়ে রইল করিমের দিকে। আরিফ, তাহলে সত্যি শিউলিকে কেউ স্কুল থেকেই ডেকেছিল। কিন্তু বলো, কোন স্যার? করিম ঘেমে নাকানিচোবানি খেতে লাগল। করিম তোতলাতে তোতলাতে, আমি দোষী না। আমাকে বাধ্য করা হয়েছিল।
আরিফ চোখ সরু করে। কে বাধ্য করেছে? করিম চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্তের নীরবতার পর সে ভেঙে পড়ল। করিম কাপা গলায়, রশিদ স্যার, উনিই আমাকে সব করতে বলেছিলেন। না মানলে চাকরি চলে যেত। আরিফের চোখে তখন রাগ আর হতাশা মিলেমিশে এক অদ্ভুত ঝলক দেখা দিল। আরিফ নিজেকে, তাহলে আসল খেলা রশিদ স্যারের। সেদিন রাতটা অস্বাভাবিক নীরব। চারদিকে অদ্ভুত গুমট, যেন বাতাসের ভেতরেই একটা চাপা আতঙ্ক মিশে আছে। গ্রামের স্কুলটা দিনের বেলায় যত সরগরম থাকে, রাতে ততটাই ভুতুড়ে হয়ে ওঠে। আরিফ ধীরে ধীরে স্কুল প্রাঙ্গণের ভেতরে ঢুকল। চারপাশে শুধু পাতার মর্মর শব্দ আর দূরে কুকুরের ঘেউ ঘেউ। টর্চের আলো ফেলে সে লক্ষ্য করল, লাইব্রেরির ভেতরে ক্ষীণ আলো জ্বলছে। এত রাতে আলো কেন? সে নিঃশব্দে জানালার কাছে এগিয়ে গেল। ভেতরে উকি দিতেই দেখা গেল করিম, লাইব্রেরির সহকারী, একা বসে আছে। তার মুখে ভয় আর উৎকণ্ঠা স্পষ্ট। ঘরের এক কোণে পুরনো কাঠের আলমারি। করিম বারবার চারপাশ দেখে নিচ্ছে, যেন কেউ না দেখে। তারপর কাপা হাতে আলমারির ভেতরে কিছু একটা লুকাতে শুরু করল। আরিফের ভেতরে তখন সন্দেহ আরও গাঢ় হল। সে হঠাৎ দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। আরিফ কঠিন গলায়, কি লুকাচ্ছ? করিম ভাই। করিম আঁতকে উঠল। হাত থেকে একটা খাতা ছিটকে পড়ে গেল মাটিতে। তার চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আরিফ খাতাটা তুলে নিল। পাতাগুলো ভিজে গেলেও পড়া যাচ্ছিল। সেখানে শিউলির হাতের লেখা, আজ দুপুরে স্যার আমাকে পুরনো ঘাটে ডেকেছেন। আমি ভয় পাচ্ছি। যদি কিছু হয়, মা যেন ক্ষমা করে। আরিফের বুকের ভেতর ধাক্কা খেল। সে তাকালো করিমের দিকে। আরিফ চোখ সরু করে, তাহলে সত্যি শিউলিকে কেউ স্কুল থেকেই ডেকেছিল। কিন্তু কোন স্যার? নাম বলো। করিম ঠোঁট কামড়াল। ঘাম ঝরতে লাগল। তার হাত কাঁপছে, গলা শুকিয়ে গেছে। করিম তোতলাতে তোতলাতে, আমি দোষী না। আমাকে বাধ্য করা হয়েছিল। আরিফ কঠিন স্বরে, কে বাধ্য করেছে? স্পষ্ট করে বলো। করিম একবার দরজার দিকে, একবার জানালার দিকে তাকালো, যেন কেউ শুনে ফেলবে এই ভয়। তারপর ফিসফিস করে বলল, করিম, রশিদ স্যার, উনিই আমাকে সব করতে বলেছিলেন। না মানলে চাকরি চলে যেত। আরিফ স্তব্ধ হয়ে গেল। তার মনে ভেসে উঠল সেই মানুষটার মুখ, রশিদ স্যার, স্কুলের সম্মানিত শিক্ষক, যাকে সবাই ভদ্র, নম্র আর জ্ঞানী মানুষ বলেই চেনে। আরিফ নিজেকে ফিসফিস করে, তাহলে আসল খেলা রশিদ স্যারের। করিম তখন ভেঙে পড়েছে। চোখে পানি এসে গেছে। করিম কাপা গলায়, আমি শুধু খাতা লুকিয়েছি। সত্যিটা জানলেও কিছু করতে পারিনি। উনি বলেছিলেন, যদি কাউকে কিছু বলি তাহলে আমাকেও শেষ করে দেবেন। আরিফ এবার ঘরের ভেতর ভালো করে তাকালো। আলমারির ভেতরে আরও কিছু ছিল, কাগজ, পুরনো চিঠি আর কয়েকটা ছবি। ছবিগুলোতে গ্রামের কয়েকজন মেয়ে, তাদের সাথে রশিদ স্যারের উপস্থিতি। ছবিগুলো দেখে আরিফের রক্ত গরম হয়ে উঠল। আরিফ দাঁতে দাঁত চেপে, এটা শুধু শিউলির ব্যাপার নয়। আরও অনেক মেয়েকে জড়িয়ে আছে এই রহস্যে। ঘরটা তখন যেন ভারী হয়ে উঠল। বাতাসে চাপা অন্ধকার। বাইরে রাত আরও গভীর, ভেতরে সত্য উন্মোচনের উত্তাপ। আরিফ খাতাটা শক্ত করে হাতে ধরে ফেলল। তার চোখে তখন শুধু একটাই সংকল্প, রশিদ স্যারের মুখোশ খুলে ফেলা। সকালবেলা স্কুলের মাঠ তখনও পুরো ভরে ওঠেনি। গাছের ডালে কাক ডাকছে, ছেলেমেয়েরা আস্তে আস্তে স্কুলে ঢুকছে।
আরিফ সোজা চলে গেল শিক্ষকদের ঘরে। তার হাতে এখনো শিউলির খাতাটা শক্ত করে ধরা। ঘরে ঢুকতেই রশিদ স্যারকে দেখা গেল। সাদা পাঞ্জাবি, চশমা চোখে, সবসময় যেমন ভদ্রতার ভান করেন, তেমনি শান্ত হয়ে বসে আছেন। চারপাশে অন্য শিক্ষকরাও বসেছিলেন, কিন্তু তাদের চোখে কেবল শ্রদ্ধা আর নির্ভরতার ছাপ। রশিদ স্যার মুচকি হেসে, আরিফ, এত ভোরে, কী খবর? আরিফ ভেতরে ভেতরে রাগ সামলাল। চিৎকার করে সত্যিটা বলে দিতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আরিফ স্বাভাবিক ভঙ্গিতে, স্যার, একটু কথা ছিল আপনার সঙ্গে। একা। অন্য শিক্ষকরা অবাক হয়ে তাকালেন। রশিদ স্যার হালকা ভ্রু কুঁচকালেন, তারপর উঠে দাঁড়ালেন। রশিদ স্যার, চলো, বাইরে যাই। দুজন হাঁটতে হাঁটতে চলে গেলেন লাইব্রেরির দিকে। ভেতরে তখন করিম বসে আছে, চোখে অদ্ভুত আতঙ্ক। আরিফ দরজা বন্ধ করে দিল। তারপর খাতাটা টেবিলের ওপর রাখল। আরিফ কঠিন স্বরে, এটা চেনেন তো, স্যার? রশিদ স্যার খাতাটা তুলে নিলেন। কয়েক সেকেন্ড পড়লেন। তার মুখে এক বিন্দু ভ্রুক্ষেপ নেই, যেন তিনি কিছুই জানেন না। রশিদ স্যার শান্ত স্বরে, অনেক ছাত্রছাত্রী নানা কিছু লিখে। সবকিছু কি বিশ্বাস করতে হয়? আরিফ চোখে চোখ রেখে বলল, আরিফ, এটা কোনো কল্পকাহিনী না। এটা শিউলির ডায়েরির পাতা। আর এই পাতায় লেখা আছে, আজ দুপুরে স্যার আমাকে পুরনো ঘাটে ডেকেছেন। এখন বলুন, কোন স্যার? ঘরে মুহূর্তে ভারী নীরবতা নেমে এল। করিম নিচু হয়ে বসে আছে, কথা বলছে না। রশিদ স্যার হঠাৎ চশমাটা খুলে ফেললেন। তার চোখে সেই পরিচিত শান্তির ছাপ নেই, বরং এক ধরনের ঠান্ডা তীক্ষ্ণতা। রশিদ স্যার হালকা হেসে, আরিফ, তুমি অনেক বেশি জানার চেষ্টা করছ। আরিফ রাগে ফেটে পড়ছে, আমি সত্য জানার চেষ্টা করছি। আর সত্য যতই গভীরে চাপা থাকুক, বের হবেই। রশিদ স্যার এবার ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তিনি কাছে এসে বললেন, রশিদ স্যার, ফিসফিস করে, তুমি জানো না তুমি কার সঙ্গে লড়ছ? আমি শুধু একজন শিক্ষক নই। এই গ্রামের অর্ধেক মানুষ আমার কাছে ঋণী। তাদের মুখ বন্ধ রাখা আমার জন্য একটুও কঠিন না। আরিফের শরীর শিরশির করে উঠল। তার মনে হল, সে সত্যিই এক ভয়ঙ্কর প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু খাতাটা তখনও তার হাতে। আর সে জানত, এটাই সত্য উন্মোচনের প্রথম অস্ত্র। সেদিন বিকেল, আকাশে মেঘ জমেছে, হালকা ঝড়ের পূর্বাভাস। আরিফ একা বসে আছে স্কুলের পুরনো বারান্দায়। তার হাতে শিউলির খাতা, চোখে অদ্ভুত দৃঢ়তা। কিন্তু মনের ভেতরে চাপা ভয়ও আছে। রশিদ স্যারের চোখের সেই ঠান্ডা দৃষ্টি তাকে এখনো কাঁপিয়ে দিচ্ছে। কথাটা বারবার কানে বাজছে, আমি শুধু একজন শিক্ষক নই। এই গ্রামের অর্ধেক মানুষ আমার কাছে ঋণী। কিছুক্ষণ পর করিম আস্তে আস্তে তার পাশে এসে দাঁড়াল। গলার স্বর কাঁপছে। করিম ধীরে, আরিফ ভাই, সাবধান থাকবেন। উনি যা পারেন, আপনি কল্পনাও করতে পারবেন না। গত বছরও একটা মেয়ে হঠাৎ নিখোঁজ হয়েছিল। কেউ খোঁজও করেনি। আরিফ তাকালো তার দিকে। আরিফ, মানে, এর আগে এমন ঘটনা ঘটেছে? করিম মাথা নিচু করে বলল। করিম, হ্যাঁ, শুধু আপনারা জানেন না। গ্রামের লোকজন ভয় পেয়ে মুখ বন্ধ করে থাকে। আর যারা জানে, তারা উনার কাছে বাধা। চাকরি, ঋণ, প্রভাব, সবকিছুই উনার হাতে। আরিফ গভীর শ্বাস নিল। এবার সে বুঝল, এই রহস্যটা শুধু একজন শিক্ষার্থীর নয়, পুরো গ্রামের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার শক্তির।
সঙ্গে লড়াই। ঠিক তখনই বারান্দার সামনে দিয়ে এক চিঠি উড়ে এসে পড়ল। খামে কিছু লেখা নেই। আরিফ কৌতূহল নিয়ে সেটা খুলল। ভেতরে শুধু কয়েকটা শব্দ, যা জানো। চুপচাপ গিলে ফেলো, নাহলে শিউলির মতো তুমিও হারিয়ে যাবে। চিঠিটা পড়ে আরিফের গা শিউরে উঠল। চারপাশে তাকালো, কেউ নেই। বাতাসে মেঘ গর্জে উঠছে। আরিফ মনে মনে, এখন পিছু হটার সময় নয়। শিউলি যদি সত্যিই মারা গিয়ে থাকে, তবে তার আত্মা ন্যায় চায়। আর যদি বেঁচে থাকে, তবে তাকে খুঁজে বের করবই। বিকেল গড়িয়ে রাত নামল। সেই রাতে আরিফ আবার পুরনো ঘাটে গেল। এবার তার সঙ্গে ছিল করিম। টর্চ জ্বালতেই ভাঙা সিঁড়ির নিচে চকচকে কিছু চোখে পড়ল। মাটির ভেতরে অর্ধেক গোজা একটা বালা। সেটা শিউলির। করিম কেঁপে উঠল। করিম, এর মানে ওকে এখানে আনা হয়েছিল। আরিফ বালাটা মুঠোয় ধরল। তার চোখে তখন শুধু একটাই সংকল্প, সত্য বের করতেই হবে, যত বড় বিপদই আসুক না কেন। রাত গভীর। গ্রামের পথে কেবল বাতাসের সো সো শব্দ। চারদিকে গা ছমছমে অন্ধকার। আরিফ শিউলির বালা হাতে নিয়ে হাঁটছে। প্রতিটা পদক্ষেপ যেন তাকে সত্যের আরও কাছে টেনে নিচ্ছে। সেই গোপনে স্কুলের পুরনো রেকর্ড রুমে ঢুকে পড়ল। ধুলো জমা আলমারি, ফাইল আর পুরনো রেজিস্টার, সবকিছুতেই অতীতের ছাপ। আরিফ ধীরে ধীরে খুঁজতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই একটা ফাইল তার হাতে এলো। ভেতরে গত 5 বছরের উপস্থিতির খাতা। সেখানে 2 জন ছাত্রীর নামের পাশে লাল কালি দিয়ে লেখা, ড্রপ আউট। কিন্তু গ্রামের মানুষদের কেউ জানত না এদের কি হয়েছিল। আরিফের বুক কেঁপে উঠল। আরিফ নিজের কাছে, তাহলে এটা কোনো একদিনের ঘটনা নয়। একে একে হারিয়ে যাচ্ছে মেয়েরা। হঠাৎ পিছনে পদশব্দ। আরিফ দ্রুত টর্চ নিভিয়ে একটা আলমারির আড়ালে লুকাল। দরজা খুলে ভেতরে ঢুকল রশিদ স্যার। তার হাতে লণ্ঠন। চারপাশে আলো ফেলতে ফেলতে ধীরে ধীরে হাঁটছেন। ঠোঁটে হালকা হাসি। রশিদ স্যার, মৃদু স্বরে। আরিফ, আমি জানি তুমি এখানে। সাহসটা প্রশংসনীয়, কিন্তু কৌতূহল কখনো কখনো প্রাণঘাতী হয়ে ওঠে। আরিফ নিঃশ্বাস বন্ধ করে রইল। লণ্ঠনের আলো একবার তার মুখের কাছ দিয়ে চলে গেল। সেই শিউলির খাতাটা শক্ত করে চেপে ধরল। রশিদ স্যার কিছুক্ষণ চারপাশে তাকালেন, তারপর হেসে ফাইলগুলোর মধ্যে হাত চালালেন। একগোছা কাগজ বের করে নিয়ে ধীরে ধীরে চলে গেলেন। দরজা বন্ধ হওয়ার পর আরিফ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু এবার সে নিশ্চিত হল, রশিদ স্যার শুধু তাকে নজরদারি করছেন না, প্রমাণও সরিয়ে ফেলছেন। আরিফ জানত, সময় ফুরিয়ে আসছে। ঠিক তখনই তার পকেটে গুজে রাখা একটা কাগজ খসে পড়ল। সেটা আগের হুমকির চিঠি। আলো ফেলে সে আবার পড়ল। নিচে অদ্ভুত চিহ্ন ছিল, অর্ধেক চাঁদের মতো। একখানা প্রতীক। আরিফ মনে মনে, এটা কোনো গোপন চিহ্ন। হয়তো রশিদ স্যারের দলের। হঠাৎ জানালার বাইরে থেকে কারো ফিসফিস শব্দ এল। অচেনা কণ্ঠ। আরিফ, সত্য জানতে চাইলে কাল রাতেই শিউলির বাড়ির পেছনের বাগানে এসো। আরিফ চমকে উঠল। বাইরে তাকাতেই দেখা গেল ছায়ার মতো একটা অবয়ব অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন রাত। চারপাশে ভুতুড়ে নীরবতা। শিউলির বাড়ির পেছনের বাগান অন্ধকারে ঢেকে আছে। লতাপাতায় ভেজা শিশির, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে পরিবেশটা শিউরে ওঠার মতো। আরিফ ধীরে ধীরে বাগানে ঢুকল। তার হাতে ছোট টর্চ, কিন্তু সে সেটা জ্বালাল না। ভেতরে এক ধরনের ভয় মিশ্রিত উত্তেজনা কাজ করছে। হঠাৎ পেছনে থেকে ফিস ফিস শব্দ, অচেনা কণ্ঠ।
টর্চ নিভাও, কেউ দেখে ফেললে বিপদ হবে। আরিফ ঘুরে তাকাতেই ঝোপের আড়াল থেকে এক মহিলা বেরিয়ে এল। মাথায় ওড়না টেনে রাখা, মুখটা অর্ধেক ঢাকা, চোখে আতঙ্ক আর সতর্ক। আরিফ সন্দেহের সুরে, আপনি কে? কেন ডেকেছেন আমাকে? মহিলা চারপাশে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, মহিলা, আমি শিউলির ফুফাতো বোন। সব বলতে পারিনি এতদিন, ভয় ছিল। আরিফ তাকিয়ে রইল। আরিফ, শিউলি কোথায়? ও কি বেঁচে আছে? মহিলা এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর কাপা গলায় বললেন, মহিলা, আমি শুধু জানি, ওই রাতে ওকে স্কুল থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। পুরনো ঘাটের পাশের একটা গোপন ঘরে ওকে রেখেছিল। আমি দূর থেকে দেখেছিলাম, কিন্তু কাছে যাওয়ার সাহস পাইনি। আরিফের শ্বাস ভারী হয়ে উঠল। আরিফ, কারা নিয়ে গিয়েছিল? মহিলার চোখে অশ্রু জমল। মহিলা, রশিদ স্যার একা ছিলেন না। গ্রামের আরও দুজন প্রভাবশালী লোক ছিল সাথে। তারা মেয়েদের ভয় দেখিয়ে কাজে লাগাত। শিউলি বাধা দিয়েছিল, তাই। মহিলা থেমে গেলেন। দূরে কুকুরের হালকা ডাক শোনা গেল। তিনি আতঙ্কে কেঁপে উঠলেন। মহিলা, তাড়াহুড়ো করে, আপনি সাবধানে থাকবেন। উনারা জানলে আমি আর বাঁচব না। কথা শেষ করেই তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন। আরিফ স্থির দাঁড়িয়ে রইল। তার মাথায় যেন বজ্রপাত হল। এখন সে নিশ্চিত, শিউলির অন্তর্ধান কোনো সাধারণ ঘটনা নয়। এটা গ্রামের ক্ষমতাবানদের এক অন্ধকার চক্রের অংশ। আর সে এখন তাদের সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পরদিন দুপুর, গ্রামে মানুষের ভিড়, কিন্তু আরিফের চোখ সবসময় সতর্ক। সে জানে, রশিদ স্যারের লোকজন এখন তাকে নজরে রেখেছে। সে লাইব্রেরির পুরনো মানচিত্র বের করল। খাতার ফাঁকে ফাঁকে লুকানো ছিল স্কুলের এক পুরনো ব্লুপ্রিন্ট। সেখানে একটা অচেনা চিহ্ন টানানো, পুরনো ঘাটের পেছনে ছোট্ট একটা ঘর, যেটা এখন কেউ ব্যবহার করে না। আরিফ মানচিত্র ভাঁজ করে রাখল। আরিফ মনে মনে, তাহলে এই ঘরটাই শিউলিকে রাখার জায়গা। আজ রাতেই খুঁজে বের করতে হবে। কিন্তু সে টের পেল, পাশেই কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতেই দেখা গেল দুইজন লোক, গ্রামের মাতব্বরদের অনুচর। তারা হালকা হাসল। প্রথম লোক, কোথায় যাচ্ছেন মাস্টারমশাই? মানচিত্র নিয়ে এত কিসের ব্যস্ততা? আরিফ শান্ত গলায়, শিক্ষক হিসেবে জানার আগ্রহ আছে। ব্যাস। দুজন লোক পরস্পরের দিকে তাকাল, তারপর ধীরে ধীরে চলে গেল। কিন্তু আরিফ বুঝল, তারা আসলে তার পিছু নিচ্ছে। রাত চাঁদের আলো হালকা। আরিফ হাতে টর্চ নিয়ে পুরনো ঘাটের দিকে হাঁটছে। করিম দূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। ঘাটের ভাঙা সিঁড়ি পেরিয়ে সে পেছনের ঝোপঝাড় সরাল। হঠাৎ কাঠের পুরনো দরজা দেখা গেল, প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। আরিফ দরজায় হাত রাখতেই সেটা কড়কড়ে শব্দ করে খুলে গেল। ভেতরে এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ। দেয়ালে জাল, মেঝেতে ধুলো, কিন্তু মাঝখানে স্পষ্ট এক দাগ, কারো হাত পা বাঁধা ছিল সেখানে। আরিফের বুক ধকধক করতে লাগল। হঠাৎ টর্চের আলোয় চোখে পড়ল, মেঝেতে ছিঁড়ে যাওয়া একটা ওড়নার টুকরো। সেটা শিউলির। ঠিক তখনই বাইরে থেকে পায়ের শব্দ শোনা গেল। ভারী বুটের মতো শব্দ, কয়েকজন একসাথে আসছে। করিম ছুটে এসে ফিসফিস করে বলল, করিম, ওরা চলে এসেছে। এখনই বেরোতে হবে। আরিফ দ্রুত ওড়নার টুকরো পকেটে ভরে নিল। দরজা দিয়ে বেরোতেই দেখা গেল তিনজন লোক মশাল হাতে দাঁড়িয়ে আছে। প্রথম লোক হেসে, আমাদের জিনিসে হাত দিচ্ছেন কেন মাস্টারমশাই? বাতাসে চাপা ভয় আর উত্তেজনা মিশে গেল।
অন্ধকার ঘাটের চারপাশে তিনজন লোক মশাল হাতে দাঁড়িয়ে। তাদের চোখে স্পষ্ট হিংস্র দৃষ্টি। করিম আতঙ্কে জমে গেছে, কিন্তু আরিফ শান্তভাবে দাঁড়িয়ে রইল। প্রথম লোক, কটমটিয়ে, এত রাতে এখানে কি খুঁজছিলেন, মাস্টার মশাই? শিক্ষকের কাজ তো এটা। না, আরিফ, শান্ত গলায়, আমি ইতিহাস খুঁজছি। এই স্কুলের অতীত। লোকগুলো হেসে উঠল। দ্বিতীয় লোক, ইতিহাস না, গোপন রহস্য। আর সেই রহস্যে নাক গলালে শেষ। ভালো হবে না। তারা ধীরে ধীরে ঘিরে ধরল আরিফকে। বাতাসে যেন অদ্ভুত চাপা ভয়। করিম কেঁপে কেঁপে বলল, করিম, আরিফ ভাই, চলেন। এরা ভালো মানুষ না। আরিফ মাথা নেড়ে ইশারা করল চুপ থাকতে। তারপর চোখ মাটিতে। সেখানে ভাঙা ইটের টুকরো। সে অচেতনেই হাতের মুঠোয় তুলে নিল। হঠাৎ প্রথম লোকটা তার দিকে এগোতেই আরিফ ইট ছুঁড়ে মারল তার মুখে। লোকটা চিৎকার করে পড়ে গেল। সুযোগ বুঝে আরিফ করিমকে টেনে দৌড় দিল। অন্ধকার জঙ্গল পেরিয়ে তারা দমফাটানো দৌড়াচ্ছে। পিছনে লোকগুলোর গলা। তৃতীয় লোক, ধর, পালাতে দিস না। দৌড়াতে দৌড়াতে করিম হাঁপাতে হাঁপাতে বলল, করিম, এখন তো ওরা আমাদের ছাড়বে না। গ্রামে খবর ছড়িয়ে দেবে। আরিফ থেমে গিয়ে বলল, আরিফ, দৃঢ় গলায়, তাহলে আমাকেই আগে তাদের সত্যটা প্রকাশ করতে হবে। কালই গ্রামের মাতব্বরদের ডেকে সব বলবো। কিন্তু করিম আতঙ্কে কেঁপে উঠল। করিম, না, আপনি বুঝতে পারছেন না। মাতব্বররাও রশিদ স্যারের দলে। যদি প্রকাশ্যে বলেন, উল্টে আপনাকেই দোষী বানিয়ে দেবে। আরিফ চুপ হয়ে গেল। মনের ভেতর যুদ্ধ শুরু হল। প্রমাণ কম, শত্রু শক্তিশালী। তবুও সে জানে, এই লড়াই চালিয়ে যেতেই হবে। পকেট থেকে শিউলির ওড়নার টুকরো বের করল। অন্ধকারে সেটা শক্ত করে চেপে ধরল। আরিফ মনে মনে, এটাই প্রমাণ, এটাই আমার শক্তি। দূরে আবার মশালের আলো দেখা গেল। লোকগুলো হাল ছাড়েনি। আরিফ বুঝল, এখন শুধু পালানো নয়, আঘাত হানারও সময় আসছে। ভোরের আলো ফুটতেই গ্রামের স্কুল চত্বর অস্বাভাবিক রকম নীরব। পাখির ডাক শোনা গেলেও মানুষের কণ্ঠ নেই। আরিফ আর করিম স্কুলের বারান্দায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই ভেতর থেকে বেরিয়ে এলেন রশিদ স্যার। পরনে পরিষ্কার সাদা পাঞ্জাবি, মুখে শান্তির হাসি, কিন্তু চোখের গভীরে লুকোনো কঠিন অন্ধকার। রশিদ স্যার হেসে, আরিফ সাহেব, এত সকালে স্কুলে? শিক্ষকতা করতে নাকি গুপ্তচরগিরি করতে? আরিফ শান্ত গলায় উত্তর দিল, আরিফ, আমি শুধু সত্য খুঁজছি। শিউলি কোথায়, সেটা জানার অধিকার আমার আছে। রশিদ স্যারের মুখের হাসি মিলিয়ে গেল। রশিদ স্যার কঠিন গলায়, সবাই বলে আপনি নাকি খুব মেধাবী শিক্ষক। কিন্তু মনে হয় মাথাটা ঘুরে গেছে। ওই মেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে, আর আপনি গ্রামের শান্তি নষ্ট করছেন। করিম ভয়ে ফিসফিস করে বলল, করিম স্যার, আমি দেখেছি শিউলিকে রাতের বেলা আপনাদের ঘরের কাছে। রশিদ স্যারের চোখ মুহূর্তে জ্বলে উঠল। সে করিমের দিকে এগিয়ে এল, যেন ভয় দেখাতে চায়। রশিদ স্যার গর্জে, চুপ কর। তুই জানিস না তোর মুখের দাম কত কম। আরিফ সামনে এসে করিমকে আড়াল করল। আরিফ দৃঢ় গলায়, না স্যার, ভয় দেখিয়ে লাভ নেই। আপনার ঘরের পাশ থেকে পাওয়া ওড়নার টুকরো আমার কাছে আছে। এই কথা শুনেই রশিদ স্যার থমকে গেল। চোখে কুটিল দৃষ্টি। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ হেসে উঠল। রশিদ স্যার ঠান্ডা গলায়, প্রমাণ আছে? ভাবছেন, প্রমাণ কখনো একা কাজ করে না আরিফ সাহেব। আপনার বিরুদ্ধে লোক তৈরি করাই আমার কাজ।
হঠাৎ স্কুল মাঠের দিকে কিছু লোক এগিয়ে এল, গত রাতের সেই ৩ জন। তারা এবার প্রকাশ্যে রশিদ স্যারের পাশে দাঁড়াল। প্রথম লোক, হুজুর, শুধু ইশারা দেন, মাস্টারকে আমরা চুপ করিয়ে দেব। করিম আতঙ্কে আরিফের হাত চেপে ধরল। কিন্তু আরিফ চোখে চোখ রেখে রশিদ স্যারকে বলল, আরিফ, আপনি যত লোকই আনেন, আমি থামব না। এই স্কুল, এই গ্রাম, সব আপনার অন্ধকার থেকে মুক্ত হবেই। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। সংঘর্ষ আসন্ন। সকালের সূর্য উঠতে উঠতেই স্কুলের মাঠে অদ্ভুত চাপা উত্তেজনা। রশিদ স্যার একপাশে দাঁড়িয়ে আছেন, পাশে তার লোকজন। অন্যদিকে আরিফ আর করিম। কয়েকজন কৌতূহলী গ্রামবাসীও দূর থেকে তাকিয়ে আছে। রশিদ স্যার, হাসি মুখে, কিন্তু চোখে হিংস্রতা, আরিফ সাহেব, আপনি খুব জেদি মানুষ। তবে আপনার মতো জেদি লোকের জায়গা ক্লাসরুমে না, কবরে। কথাটা বলেই তিনি তার লোকদের ইশারা করলেন। তারা ধীরে ধীরে এগোতে শুরু করল। ঠিক তখনই হঠাৎ একটা চিৎকার ভেসে এলো। এক গ্রামবাসী, দূর থেকে, থামো! স্কুলের আঙিনায় ঝগড়া কিসের? গ্রামবাসীরা এগিয়ে আসতে শুরু করল। পরিস্থিতি সামলাতে রশিদ স্যার দ্রুত ভান করে হেসে উঠলেন। রশিদ স্যার, নরম গলায়, না না, কিছু না। নতুন শিক্ষক একটু ভুল বোঝাবুঝি করেছেন। ওনার মাথা গরম। গ্রামবাসীরা চলে গেলে তিনি আবার আরিফের দিকে তাকালেন। এবার কণ্ঠস্বর নিচু, কিন্তু বিষে ভরা। রশিদ স্যার ফিসফিস করে, আজ না হয় বেঁচে গেলেন, কিন্তু মনে রাখবেন, শিউলি বেঁচে নেই। আর যদি বেঁচেও থাকে, কাল রাতের পর তাকে আর খুঁজে পাবেন না। কথাটা শেষ করেই তিনি চলে গেলেন। আরিফের শরীরে শিহরণ জাগল। সে বুঝল, শিউলি এখনো বেঁচে আছে। আর রশিদ স্যার কিছু একটা করছে, যেটা কাল রাতেই শেষ করে ফেলবে। করিম ভয় পেয়ে বলল, করিম, এখন আমরা কি করব? আরিফ চারপাশে তাকাল। তখনই স্কুলের ভেতরের ভাঙা লাইব্রেরির দরজায় চোখ পড়ল। দরজা আধখোলা। কৌতূহলবশত সে ভেতরে ঢুকে গেল। ধুলো আর মাকড়সার জালে ভরা পুরনো কাগজের স্তূপ। এর ভেতরেই এক কোণে পড়ে আছে একটা পুরনো ডায়েরি। কাভারে লেখা, শিউলির লেখা। আরিফ ডায়েরিটা হাতে নিয়ে শিউলির হাতের লেখা পড়তে শুরু করল। প্রথম লাইনেই লেখা, স্যার আমাকে যেতে দিচ্ছে না, আমি ভয় পাচ্ছি। আরিফের বুক কেঁপে উঠল। এটাই সেই প্রমাণ, যা রশিদ স্যারকে ফাঁসিয়ে দিতে পারে। কিন্তু হঠাৎ বাইরের করিডোরে কারো ছায়া নড়ল। কেউ যেন চুপি চুপি আরিফকে নজর রাখছে। ভাঙা জানালা দিয়ে আসা আলোয় আরিফ ডায়েরির পাতা উল্টে পড়তে লাগল। প্রতিটা লাইন যেন রক্তে লেখা। ডায়েরির লেখা, শিউলির হাতের লিখন, আজ রাতে আবার স্যার ডেকেছিল। আমি যেতে চাইনি, কিন্তু না গেলে বাবা মাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছে। আমি একা রইলাম। মা কিছুই জানে না। আমি কারো কাছে বলতে পারছি না। আরিফের বুক ধকধক করতে লাগল। করিম পাশে দাঁড়িয়ে কাপা গলায় বলল, করিম ভাই, এ তো প্রমাণ। শিউলি সত্যিই কিছু লুকাচ্ছিল। আরিফ পাতাটা উল্টে দিল। ডায়েরির লেখা, আজ হয়তো শেষবার লিখছি। রশিদ স্যার বলেছে আমাকে অন্য জায়গায় পাঠাবে। আমি ভীষণ ভয় পাচ্ছি। যদি কাল সকালে আমি স্কুলে না থাকি, তবে বুঝবে, আমার সাথে কিছু ঘটেছে। আরিফ শিউলির হাতের লেখা শক্ত করে ধরে রইল। চোখ ভিজে এল, কিন্তু মন আরও শক্ত হল। ঠিক তখনই করিডোরের বাইরে কারো পায়ের শব্দ। ধপ ধপ ধপ। আরিফ ইশারা করল করিমকে চুপ থাকতে। দরজার ফাঁক দিয়ে দেখা গেল এক লোক দাঁড়িয়ে আছে।
অন্ধকারে তার মুখ স্পষ্ট নয়, কিন্তু হাতে ভারী লাঠি। লোকটা গলা খাকারি দিয়ে বলল, অপরিচিত লোক, গভীর গলায়, স্যার পাঠিয়েছে। বই খাতা ফেলে চলে যান, নইলে এখানেই শেষ। করিম আতঙ্কে ফিসফিস করে বলল, করিম, এরা তো এখনই আমাদের মেরে ফেলবে। আরিফ ডায়েরিটা বুকের ভেতর ঢুকিয়ে ফেলল, তারপর দৃঢ় চোখে লোকটার দিকে তাকাল। আরিফ কঠিন গলায়, এই ডায়েরি যতক্ষণ আমার কাছে আছে, সত্য চাপা থাকবে না। তোমাদের ভয় দেখানোতে কাজ হবে না। লোকটা এগোতেই হঠাৎ বাইরে গ্রামবাসীদের কথাবার্তার শব্দ শোনা গেল। বুঝে লোকটা পালিয়ে গেল অন্ধকার গলির দিকে। আরিফ বুঝল, সময় ফুরিয়ে আসছে। শিউলিকে বাঁচাতে হলে আজ রাতের মধ্যেই পদক্ষেপ নিতে হবে। বিকেলের দিকে গ্রাম মসজিদের সামনে ভিড় জমেছে। গ্রামবাসীরা কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে প্রশ্ন, কি ঘটতে চলেছে? হঠাৎ আরিফ এগিয়ে এলেন, হাতে ধরা শিউলির ডায়েরি। করিম তার পাশে, ভয়ে কাঁপলেও চোখে দৃঢ়তা। আরিফ সবার দিকে তাকিয়ে, আপনারা সবাই জানেন, আমি এই স্কুলে নতুন শিক্ষক। কিন্তু এখানে আসার পর থেকে কিছু অদ্ভুত ঘটনা আমার চোখে পড়েছে। আমাদের এক ছাত্রী, শিউলি, হঠাৎ করে নিখোঁজ। সবাই বলছে সে পালিয়ে গেছে, কিন্তু এটা সত্য নয়। গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল। রশিদ স্যারও এসে দাঁড়ালেন, মুখে কৃত্রিম হাসি। রশিদ স্যার হেসে, নতুন মাস্টারমশাই আবার গল্প বানাতে শুরু করেছেন মনে হচ্ছে। মেয়ে পালিয়েছে, তাতে আমাদের কি? আরিফ ধীরে ধীরে ডায়েরিটা খুলে পড়তে শুরু করল। আরিফ জোরে পড়ে শোনাল, আজ হয়তো শেষবার লিখছি। রশিদ স্যার বলেছে আমাকে অন্য জায়গায় পাঠাবে। আমি ভীষণ ভয় পাচ্ছি। এই লাইন শুনেই ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। অনেকে একে অপরের দিকে তাকাল। রশিদ স্যারের মুখের রং বদলে গেল। সে হেসে বিষয়টা হালকা করার চেষ্টা করল। রশিদ স্যার চিৎকার করে, মিথ্যে, ওই ডায়েরি ভুয়া, কেউ বানিয়েছে। করিম সাহস করে সামনে এগিয়ে এল। করিম কাপা গলায়, না, আমি নিজে দেখেছি। শিউলিকে ওই রাতের পরে স্যারদের ঘরের কাছে। গ্রামবাসীরা এবার সরব হয়ে উঠল। কেউ বলল, এক গ্রামবাসী, আমরা সবসময় ভেবেছিলাম শিউলির পরিবার গরিব বলে স্যার সাহায্য করছেন। আসল সত্য তো অন্য। আরেকজন বলল, আরেক গ্রামবাসী, প্রমাণ যদি থাকে, তবে তদন্ত হোক। ভিড়ের চাপ বাড়তে লাগল। রশিদ স্যার রাগে কাঁপতে লাগলেন। রশিদ স্যার গর্জে, তোমরা কিছুই জানো না। এই গ্রামের শান্তি ভেঙে যাচ্ছে এই লোকটার জন্য। কিন্তু এবার আরিফ সবার দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলল, আরিফ, আজ রাতেই শিউলিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ওরা। যদি আমরা চুপ থাকি, কাল হয়তো তাকে আর কোনোদিন পাব না। গ্রামবাসীরা গম্ভীর হয়ে গেল। অনেকেই মাথা নেড়ে সম্মতি দিল। প্রথমবারের মতো মানুষ রশিদ স্যারের বিরুদ্ধে সরব হতে শুরু করল। সন্ধ্যা নেমেছে। আকাশ কালো মেঘে ঢাকা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন প্রকৃতিও অশান্ত হয়ে উঠেছে। গ্রামের কিছু তরুণ চুপিসারে স্কুলের পিছনের মাঠে জড়ো হল। আরিফ মাঝখানে দাঁড়িয়ে, পাশে করিম। এক তরুণ ফিসফিস করে, মাস্টার, আমরা আপনার সঙ্গে আছি। কিন্তু বলুন, কি করতে হবে? আরিফ চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, আরিফ, আজ রাতে ওরা শিউলিকে সরিয়ে ফেলবে। আমার ধারণা, ওকে নদীর ধারে পুরনো গুদামঘরে রাখা হয়েছে। ওখানে আজই যেতে হবে। করিম উদ্বিগ্ন হয়ে বলল, করিম, কিন্তু স্যার, ওরা যদি ধরে ফেলে? কাল রাতেও তো
আমাদের মেরে ফেলার মতো পরিস্থিতি হয়েছিল। আরিফ করিমের কাঁধে হাত রাখল। আরিফ দৃঢ় গলায়, ভয় পেলে হবে না। সত্যকে বাঁচাতে হলে ঝুঁকি নিতেই হবে। তরুণরা মাথা নেড়ে সম্মতি দিল। তাদের হাতে বাঁশ, লাঠি, কারো হাতে টর্চ। ঠিক তখনই এক বৃদ্ধ গ্রামবাসী এগিয়ে এলেন। হাতে একটা ছোট কাপড়ের থলি। বৃদ্ধ, আরিফ মিয়া, এটা নেন। আমাদের পূর্বপুরুষের সময়কার লণ্ঠন। আলো কম, কিন্তু আগলে রাখলে বিশ্বাস দেয়। আজ রাতের অন্ধকারে হয়তো দরকার হবে। আরিফ লণ্ঠনটা নিল। তার চোখে কৃতজ্ঞতা। রাত গভীর হল। ঝড় শুরু হল। আরিফ আর গ্রামের তরুণরা চুপি চুপি এগোল নদীর ধারের গুদামঘরের দিকে। দূরে আগুনের মতো মশালের আলো। করিম কাপা গলায় বলল, করিম ভাই, দেখেন, ওরা আগেই এখানে। আরিফ সবার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আরিফ, তাহলে আমরা ভাগ হয়ে যাই। দুই দিক থেকে ঘিরে ফেলব। মনে রাখবেন, আজ শুধু লড়াই না, শিউলির জীবন মরণ, সবার চোখে আগুনের মতো দৃঢ়তা। অভিযান শুরু হলো। ঝড়ো বাতাসে চারপাশ কাঁপছে। নদীর ধারের পুরনো গুদামঘরটা দূর থেকে একটা কালো দানবের মতো দাঁড়িয়ে আছে। ভেতর থেকে ভেসে আসছে মৃদু শব্দ, কোনো মেয়ের চাপা কান্না। আরিফ লণ্ঠনটা উঁচু করে ধরল। তার চোখে দৃঢ়তা। আরিফ ফিসফিস করে, ওরা শিউলিকে এখানেই রেখেছে। সাবধানে ঢুকতে হবে। গ্রামের ছেলেরা দুই দিক থেকে এগিয়ে গেল। করিম কাঁপতে কাঁপতে আরিফের সঙ্গে রইল। দরজার তালা আধখোলা। ভেতরে ঢুকতেই তীব্র স্যাঁতস্যাঁতে গন্ধ আর অন্ধকারে মাকড়সার জাল। হঠাৎ এক কোণ থেকে আবার কান্নার শব্দ। আরিফ দ্রুত এগিয়ে গিয়ে দেখল শিউলি হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে। মুখে কাপড় গুজে দেওয়া। করিম ফিসফিস করে বলল, করিম ভাই, সত্যিই শিউলি, ও এখনো বেঁচে আছে। আরিফ শিউলির মুখ থেকে কাপড় খুলে দিল। শিউলি হাঁপাতে হাঁপাতে কেঁদে উঠল। শিউলি কাঁদো গলায়, স্যার, আমাকে বাঁচান। ওরা আজ রাতে আমাকে নিয়ে যেতে চাইছিল। ঠিক তখনই পেছনে থেকে ভারী আওয়াজ, এত তাড়াহুড়ো কিসের, মাস্টার সাহেব? মশালের আলোয় দেখা গেল রশিদ স্যার দাঁড়িয়ে আছেন, পাশে তার তিনজন লোক। তাদের হাতে লাঠি আর দা। রশিদ স্যার গর্জে, আজ শেষবারের মতো বলছি, ডায়েরি আর মেয়ে দুটোই আমাকে দিয়ে দাও, নইলে এখানেই শেষ। আরিফ দৃঢ় চোখে শিউলিকে পেছনে সরাল। আরিফ, না স্যার, আজ সত্য।